আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ শ্রম 2006 এর সপ্তম অধ্যায় স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা সম্পর্কে বিশেষ বিধান। 1, বিপজ্জনক চালনা বা কাজ। ধারা 79, বিপজ্জনক কাজের ঘোষণা। বিধি 68, দুর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান। ধারা 80, কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনা ক্ষতিপূরণ দ্বিগুণ হয়। ধারা 86, পেশাগত ব্যাধির তালিকা। দ্বিতীয় তফসিল, পেশাগত ব্যাধির নোটিশ ও খরচ। ধারা 82, বিধি 74, দুর্ঘটনা বা ব্যাধি সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদানের ক্ষমতা। ধারা 83, কতিপয় কাজে নারীগণের নিয়োগে বাধা নিষেধ। ধারা 87। ধারা 79, বিপজ্জনক চালনা বা কাজ। সরকারের নিকট যদি এমন মনে হয় যে ইহাতে নিযুক্ত কোনো ব্যক্তির সাংঘাতিক শারীরিক জখম, বিষাক্রান্ত বা ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সরকার যে সকল ব্যবস্থা নিতে পারেন। 1, শিশু, কিশোর বা মহিলাদের নিয়োগ নিষিদ্ধ। উক্ত কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির নিয়মিত শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা এবং উক্ত কাজের জন্য উপযুক্ত বলিয়া প্রত্যায়িত হয় নাই এরকম কোনো ব্যক্তির ইহাতে নিয়োগ নিষিদ্ধ করা। নিয়োগের সময় স্বাস্থ্য পরীক্ষা করা, বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করা, ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদান। প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানুষের শরীরের জন্য ক্ষতিকরের কারণ হইতে পারে এমন রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা সম্পর্কিত লিখিত নোটিশ এমএসডিএ সহজে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করিবেন। শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় শ্রমিকদের পুষ্টিকর নাস্তার ব্যবস্থা করিবেন। ধারা 99-2, নির্মাণ, রিলোরিং, স্টিল মিল, জাহাজ ভাঙা শিল্প এবং বিধি 68-তে উল্লিখিত বিপজ্জনক কাজসমূহে কর্মরত শ্রমিকদেরকে প্রতি 1 ঘন্টা পর পর 15 মিনিটের বিশ্রাম বিরতি প্রদান না করিয়া কাজ করিতে দেওয়া যাইবে না বা তাহার দ্বারা কাজ করানো যাইবে না। এই ধারা দ্বারা আমরা কি বুঝলাম? মানে বিপজ্জনক যে কাজ বা বিপজ্জনক যদি চালনা এরকম যদি সরকারের নিকট মনে হয় যে এই কাজগুলো বিপজ্জনক, তাহলে এই ব্যবস্থাগুলো নিতে পারেন। এখন বিপজ্জনক কাজ কি, এটা আমরা দ্বিতীয় 2 নম্বরে দেখবো যে বিপজ্জনক কাজের ঘোষণা কোন কোন কাজগুলো বিপজ্জনক। তবে এখানে আমরা এটা বুঝে নেই যে বিপজ্জনক কাজগুলো কি কি তার বোঝার আগে আমরা আগে বুঝি বিপজ্জনক কাজের ক্ষেত্রে সরকার কি কি ব্যবস্থা নিতে পারবেন। বিপজ্জনক কাজ যদি সরকার মনে করেন বিপজ্জনক কাজ, তাহলে সেখানে শিশু, কিশোর, মহিলাদেরকে নিয়োগ নিষিদ্ধ করে দিবেন। আমি আবারও বলি বিপজ্জনক কাজগুলো কি কি এটা আমরা পরে দেখবো যে কি কি কাজগুলো বিপজ্জনক, এটা বিধি 68-তে বলা আছে। আমরা আগে দেখি বিপজ্জনক কাজের ক্ষেত্রে কি কি ব্যবস্থা সরকার নিতে পারবে। 1 নম্বরে নিতে পারবে শিশু, কিশোর, মহিলাদের ওই কাজে নিয়োগ দেওয়া যাবে না। 2 নম্বরে কাজের আগে তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে প্রত্যায়িত করতে হবে তিনি এই কাজের জন্য উপযুক্ত। 1, নিয়োগের আগে নিয়োগের সময় তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যে সে ওই কাজের জন্য উপযুক্ত কিনা। বছরে একবার তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদান করতে হবে। আর দ্বিতীয়ত হলো যে রাসায়নিক দ্রব্য যদি ব্যবহার হয় কাজের ক্ষেত্রে, তাহলে তার এনএসডিএস সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করতে হবে এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় শ্রমিকদের পুষ্টিকর নাস্তার ব্যবস্থা করতে হবে। এই বিপজ্জনক কাজ যারা করবে তাদেরকে নাস্তার ব্যবস্থা করতে হবে। 1, আর বিপজ্জনক কাজের ক্ষেত্রে প্রতি 1 ঘন্টা পর পর 15 মিনিটের বিশ্রাম বিরতি প্রদান করতে হবে। আমরা তো মানে প্রতি 6 ঘন্টা কাজের পরে 1 ঘন্টা বিশ্রাম দেই, সেটা না, এটা প্রতি ঘন্টা পর পর 15 মিনিটের বিশ্রাম বিরতি দিতে হবে। এবার আমরা দেখব যে বিপজ্জনক কাজগুলো কি কি। বিপজ্জনক কাজের ঘোষণা। বিপজ্জনক কাজের ঘোষণা বিধি 68-তে বলা আছে বিপজ্জনক কাজ বা চালনা। ধারা 79 এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত কাজসমূহ বিপজ্জনক কাজ বলিয়া বিবেচিত হইবে। এই 68-তে 36টা বিপজ্জনক কাজের লিস্ট আছে। আমি সবগুলো এখানে আনি নাই, আমি 8টা কাজ এখানে নিয়ে এসেছি যেটা আমার মনে হয়েছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, প্যাকেজিং, টেক্সটাইল এর সাথে সম্পর্কিত যায় এরকম 8টা কাজ এখানে নিয়ে আসছি। আপনি যদি সবগুলো দেখতে চান তাহলে বিধি 68-তে টোটাল 36টা কাজে বিপজ্জনক কাজ কি কি সরকার ঘোষণা করেছে তা দেখতে পারবেন। আমি এখানে গুরুত্বপূর্ণ 8টা বর্ণনা করছি। ধাতুর শান দেওয়ার বা চকচকের করা। ধাতুর শান দেওয়া বা চকচকে করা। 50 কেজির অতিরিক্ত ওজন সম্পন্ন পণ্যের কোনো ঘাট গুদামে উঠানো, সাজানো বা গুদামজাতকরণ এবং জাহাজ বা অন্য কোনো পরিবহনে বোঝাই করিবার কাজ। সিরামিক দ্রব্যাদির তৈরি বা মৃৎ পাত্রাদির তৈরির কাজ। প্লাস্টিক বা পলিথিন দ্রব্যাদির প্রক্রিয়াকরণ। ভূমি সমতল হইতে অনন্য 3 মিটার উচ্চতায় এবং 2 মিটার গভীরের কোনো কাজ। বৈদ্যুতিক ওয়ারিং বা বৈদ্যুতিক পরিবাহী লাইনের কাজ। 80 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ উৎপন্ন হয় এমন উৎপাদন প্রক্রিয়া। বয়লার, জেনারেটর, কম্প্রেসার, কনভেয়ার বেল্ট, কার্গো লিফট ওঠানামা, ক্রেন পরিচালনা ইত্যাদি।
তো ধাতুর শান দেওয়া বা চকচকে করা এটা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে। মানে সিজার কাটার অনেক সময় বাইরে শান দিতে নেয় না, ফ্যাক্টরির ভিতরে কোনো একটা রুমে লোক নিয়োগ করে তাদের দ্বারা শান দেওয়ানো হয়। এরকম কাজ, এটা কিন্তু বিপজ্জনক কাজ। 50 কেজির অতিরিক্ত ওজন সম্পন্ন পণ্যের ঘাট ওঠানামা করা, অনেক সময় লোডাররা অনেক বড় 50 কেজির উপরে যদি মানে বস্তা বা গাঁট বহন করে তাহলে সেটা বিপজ্জনক কাজের মধ্যে পড়বে। প্লাস্টিক বা পলিথিন দ্বারা প্রক্রিয়ার কাজ, ভূমি সমতল হইতে অনন্য 2-3 মিটার উচ্চতা এবং 2 মিটারের গভীরের কাজ, বৈদ্যুতিক ওয়ারিং, বৈদ্যুতিক পরিবালনের কাজ, যেমন ইলেকট্রিশিয়ান যে কাজগুলো করে এটা ঝুঁকিপূর্ণ বিপজ্জনক কাজ। 80 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ উৎপন্ন হয় এমন প্রক্রিয়া, অনেক জায়গাতে 80 ডেসিবেলের উপরে শব্দ উৎপাদন হয়। আপনার জেনারেটরে হয়, বয়লারে হয়, কম্প্রেসারে হয়, নিটিং সেকশনে হয়, থ্রেড সাকার এরিয়াতে হয়, এমব্রয়ডারিতে হয়, অনেক জায়গাতে 80 ডেসিবেলের উপরে কাছে। যখন এনভায়রনমেন্টাল টেস্ট করবেন তখন দেখবেন কোন কোন জায়গাগুলোতে 80 ডেসিবেলের উপরে শব্দ উৎপাদন হয়, ওই জায়গাগুলো আসলে বিপজ্জনক এরিয়ার মধ্যে পড়বে। বয়লার, জেনারেটর, কম্প্রেসার, কনভেয়ার বেল্ট, ওঠানামা কাজ, এগুলো বিপজ্জনক কাজ। এই বিপজ্জনক কাজের ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রথম এই যে বিধিগুলো মেনে চলতে হবে। এখানে শিশু, কিশোর, মহিলা নিয়োগ করা যাবে না, এবং ওই কাজের জন্য নিয়োগের সময় দেখবেন সে উপযুক্ত কিনা তা ডাক্তারের দ্বারা প্রত্যয়িত করতে হবে। নিয়োগের সময় স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, বছরে একবার পরীক্ষা করতে হবে, এবং পিপি সরবরাহ করতে হবে, এবং তাদেরকে পুষ্টিকর নাস্তার ব্যবস্থা করতে হবে। এই হলো বিপজ্জনক কাজ। এবার আসি যে দুর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান। এখন ফ্যাক্টরিতে যে কোনো সময় যে কোনো কাজের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা বিপজ্জনক কাজের দ্বারা হোক অথবা বিপজ্জনক না এমন কাজের দ্বারা দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনার ক্ষেত্রে কোথায় কোথায় নোটিশ দিতে হবে এবং কিভাবে নোটিশ দিতে হবে এই সম্পর্কে উপধারা 1 এটার অ্যামেন্ডমেন্ট এসেছে। এই ধারাটা সংশোধন হয়ে এখন নতুন ভাবে এভাবে লিখেছে। কি লিখছে একটু দেখে নেই। কোনো প্রতিষ্ঠানে কর্মস্থলে আসা যাওয়ার পথে কোনো দুর্ঘটনা ঘটিলে যাহার ফলে জীবনহানি বা শারীরিক আঘাত হয় অথবা কোনো আকস্মিক বিস্ফোরণ, অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড বা পানি বা ধোয়ার প্রবেশ ঘটে, তাহা হইলে মালিক, পেশাগত স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা অনুশীলনকারী বা সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ঘটনার বিষয় অবগত হইবার পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শক এবং শ্রম অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক শ্রম কার্যালয় বা বিভাগীয় শ্রম কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লিখিত অথবা ডিজিটাল নোটিশ প্রদান করিবেন। তবে শর্ত থাকে যে এই ধরনের ঘটনা ঘটিবার পর অবিলম্বে ফ্যাক্টরি কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনিবার জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সরকার, ফায়ার সার্ভিস, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, থানা, প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল বা সরকারি বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে ফোন, মোবাইল ফোন, SMS বা ফ্যাক্সের মাধ্যমে অবহিত করিবে। ব্যাখ্যা: কর্মস্থলে আসা যাওয়ার পথে দুর্ঘটনার ক্ষেত্রে এই ধরনের নোটিশ শুধুমাত্র পরিসংখ্যানগত উদ্দেশ্যে ব্যবহৃত হইবে। কর্মস্থলে আসা যাওয়ার পথে দুর্ঘটনাগুলি ধারা 2 এর দফা 19 এর ক, ধারা 150 এর উল্লেখিত দুর্ঘটনার আওতার বাহিরে এবং কোনো দায়বদ্ধতার সহিত সম্পর্কিত নহে। এটা বুঝতে পারছেন কিনা জানি না, একটু আমি গুছিয়ে বলি। এখানে সংশোধন হয়েছে এইটা যে আসা যাওয়ার পথে, শ্রমিকরা ফ্যাক্টরিতে আসা যাওয়ার পথে যে দুর্ঘটনা ঘটে সেটাও কলকারখানায় জানাতে হবে। এটা আগে ছিল না। আগে ছিল শুধু ফ্যাক্টরির ভিতরে যদি বিস্ফোরণ হতো, অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনা ঘটতো সেটা কলকারখানায় জানাতে হবে। এখন শুধু এইটা না, শ্রমিক আসা যাওয়ার পথে যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেটাও জানাতে হবে। আচ্ছা, কোথায় জানাতে হবে এখানেও পরিবর্তন এসেছে। আগে জানাতে হতো শুধু কলকারখানার ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শককে। এবার নতুন সংযুক্ত হয়েছে শ্রম অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক শ্রম কার্যালয় বা বিভাগীয় শ্রম কার্যালয়কে জানাতে হবে। মানে দুইটা দপ্তর জানাতে হবে, কলকারখানায় জানাতে হবে এবং শ্রম অধিদপ্তরও জানাতে হবে। দুইটা জিনিস এটা চেঞ্জ হয়েছে। আর একটা ব্যাপার হলো যে কর্মস্থলে আসা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে যে জানাবো সেই ব্যাখ্যাটা আবার দিয়ে দিয়েছে। সেটা হলো আসা যাওয়ার পথে দুর্ঘটনার ক্ষেত্রে এ ধরনের নোটিশ শুধুমাত্র পরিসংখ্যানগত উদ্দেশ্যে ব্যবহৃত হবে। মানে কলকারখানা অথবা লেবার অফিস শুধু জেনে থাকবে, কিন্তু আসা যাওয়ার পথে যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেটা এই ধারা 150 দুর্ঘটনার আওতার বাইরে থাকবে। 150 কি আছে? 150 আছে ক্ষতিপূরণ প্রদানের জন্য মালিকের দায়িত্ব। মানে হলো কোনো প্রতিষ্ঠানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেখানে যদি শ্রমিকরা আহত হয় বা নিহত হয় সে ক্ষতিপূরণ তো মালিক প্রদান করবে, কিন্তু শ্রমিক আসা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে সেই ক্ষতিপূরণ মালিক প্রদান করবে না। মানে 150 আওতার বাইরে থাকবে। 150 হলো ক্ষতিপূরণের জন্য মালিকের দায়িত্ব। তাহলে এই আসা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটবে সেটা এই ক্ষতিপূরণ মালিকের আওতাভুক্ত থাকবে না,
শুধু কলকারখানা বা শ্রম অধিদপ্তর জেনে রাখলো যে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঠিক আছে। আচ্ছা, এভাবে হলো নোটিশ দিতে হবে। আবার দেখি কি লেখছে। এক্ষেত্রে উপধারা একই উল্লেখিত কোনো দুর্ঘটনার শারীরিক জখম হওয়ার কারণে উহা কোনো আহত শ্রমিকের 48 ঘন্টার অধিক সময় পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিতে বাধ্য হয়, সেক্ষেত্রে বিধিদ্বারা নির্ধারিত রেজিস্ট্রারে হলে লিপিবদ্ধ করতে হবে। এখন দুর্ঘটনা ঘটছে, কেউ আহত হয়েছে, তাহলে সেক্ষেত্রে রেজিস্টারে যে ইনজুরি রেজিস্টার আছে সেই রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে। যদি দুর্ঘটনার কারণে তাকে সর্বনিম্ন 48 ঘন্টা পর্যন্ত কাজে অনুপস্থিত থাকতে, মানে 2 দিন অসুস্থ থাকে, এরকম যদি হয় তাহলে রেজিস্টার অন্তর্ভুক্ত করতে হবে। এবং ওই রেজিস্টার পরে তিনি লেখছে, দুই উল্লেখিত রেজিস্টারে লিখিত বিবরণের একটি কপি মালিক প্রত্যেক বছর 30 জুন এবং 31 ডিসেম্বর পরবর্তী 15 দিনের মধ্যে প্রধান পরিদর্শকের নিকট প্রদান করিবেন। এর মানে হলো আমরা ইনজুরি ষান্মাসিক রিপোর্ট দেই না, সেইটা কখন কখন দেই, জুনের পরে জুলাইয়ের 15 তারিখের মধ্যে, আবার পরবর্তী বছর জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ষান্মাসিক রিপোর্টে 6 মাসে কতগুলো ইনজুরি হয়েছে এই রিপোর্টটা যেটা দেই সেটা বলা হয়েছে। এ হলো নোটিশ। আচ্ছা, নোটিশ প্রদান সম্পর্কে বিধিতে আরো কিছু কথা লেখছে, আমরা একটু দেখি। নোটিশ, দুর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান। বিধি 69, দুর্ঘটনা নোটিশ প্রদান। কোন প্রতিষ্ঠানে যদি কোনো ব্যক্তি দুর্ঘটনায় পতিত হন, যার ফলে তাহার মৃত্যু ঘটে, অথবা অনুরূপ কোনো ঘটনার কারণে পরবর্তী 20 দিনের মধ্যে প্রতিষ্ঠানে তাহার কাজে যোগদানের কোনো যুক্তিসঙ্গত সম্ভাবনা না থাকে, তবে অনুরূপ দুর্ঘটনাকে ক্ষেত্রানুসারে মারাত্মক বা গুরুতর বলিয়া অভিহিত করা হইবে এবং উক্ত ঘটনা সংঘটিত হইবার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে টেলিফোন, ফ্যাক্স বা ইমেইল বা বিশেষ বার্তাবহ দ্বারা নিম্নবর্ণিত ব্যক্তি প্রতিষ্ঠানগুলো নোটিশ প্রদান করিবেন। কোথায় কোথায়? মহাপরিদর্শক বা সংশ্লিষ্ট পরিদর্শক, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, মহাপরিচালক বা সংশ্লিষ্ট কর্মকর্তা, নিকটবর্তী ফায়ার সার্ভিস, নিকটবর্তী হসপিটাল, মৃত্যু মারাত্মক দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিষ্ঠান যে থানা এলাকায় অবস্থিত সেই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বা শিল্প পুলিশের কাছে জানাতে হবে। 2 দিনের মধ্যে ফর্ম 27 অনুযায়ী লিখিত আকারে জানাতে হবে। আর দুর্ঘটনা ঘটিবার তারিখ হইতে 2 মাসের মধ্যে অথবা শ্রমিক কাজে যোগদানের পর প্রতিষ্ঠানের মালিক বা তাহার প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা প্রযোজ্য ক্ষেত্রে ফর্ম 27 ক অনুযায়ী উক্ত দুর্ঘটনার সর্বশেষ অবস্থা বর্ণনা করিয়া একটি চূড়ান্ত রিপোর্ট জেলার মহাপরিদর্শকের নিকট প্রদান করিবেন। এখানে অনেকগুলা মেসেজ, একটু খেয়াল করে শুনতে হবে। এখানে দুর্ঘটনাকে ক্লাসিফিকেশন করে ফেলছেন, মানে যে দুর্ঘটনার কারণে তাকে সর্বনিম্ন 20 দিন এবং তার উপরে যদি অনুপস্থিত থাকতে হয়, আমি একটা অসুস্থ হয়ে যে কারণে আমি 20 দিন পর্যন্ত আসতে পারতেছি না, অথবা তার বেশি, অথবা মৃত্যু হয়েছে, এই ধরনের দুর্ঘটনাকে বলা হয় ফেটাল। নাম দিয়েছে ফেটাল, মারাত্মক, গুরুতর বা সিরিয়াস, 4টার একই নাম। যদি মারা যায় সেটাও মারাত্মক দুর্ঘটনা, অথবা 20 দিন পর্যন্ত কাজে আসতেছে না সেটাও মারাত্মক দুর্ঘটনা, সেটাই ফেটাল দুর্ঘটনা, সেটাই গুরুতর দুর্ঘটনা, সেটাই সিরিয়াস দুর্ঘটনা। এরকম যদি দুর্ঘটনা হয় তাহলে সাথে সাথে আপনাকে ফোন অথবা ফ্যাক্স অথবা ইমেল যোগে জানাতে হবে এবং আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা ঘটার 2 দিনের মধ্যে ফর্ম 27 অনুযায়ী লিখিতভাবে জানাতে হবে। এইগুলো একটা মাধ্যম। দ্বিতীয়ত, ওই লোকটা যদি সুস্থ হয়ে আসে, মানে সে সুস্থ হবার পরেই ফর্ম 27 ক অনুযায়ী তার বর্তমান অবস্থা কি, সে কি সুস্থ, সে কি স্থায়ীভাবে সুস্থ হয়েছে, তার মানে স্থায়ী অক্ষমতা কত % হয়েছে, এরকম রিপোর্ট আছে। এটা 27 ক দেখলে বুঝতে পারবেন। ওই 27 ক অনুযায়ী জানাতে হবে সে লোকটা ফিরে আসলে, অথবা দুর্ঘটনা ঘটা থেকে পরবর্তী 2 মাসের মধ্যে আরেকটা 27 ক অনুযায়ী আবার রিপোর্ট দিয়ে জানাতে হবে। তাহলে মেসেজ ক্লিয়ার। এখানে দুর্ঘটনাকে মারাত্মক দুর্ঘটনা বলা হবে যদি কেউ মারা যায় অথবা 20 থেকে তার বেশি সে দুর্ঘটনার কারণে অনুপস্থিত থাকে, এবং দুর্ঘটনা ঘটার সাথে সাথেই তাকে জানাতে হবে ফোন ফ্যাক্সের মাধ্যমে, এবং আনুষ্ঠানিকভাবে হলো জানাতে হবে 2 দিনের মধ্যে ফর্ম 27 অনুযায়ী, এবং দুর্ঘটনা ঘটার পরবর্তী 2 মাসের মধ্যে অথবা শ্রমিক জয়েন করার পরে শ্রমিকের সর্বশেষ অবস্থা জানিয়ে ফর্ম 27 ক অনুযায়ী জানাতে হবে। আচ্ছা, বিধি 70, এখানে বলা হচ্ছে সামান্য দুর্ঘটনা। সামান্য দুর্ঘটনা আমরা কোনটাকে বলবো? প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা পতিত হইয়া আহত শ্রমিক 48 ঘন্টার মধ্যে কাজে যোগদান করিতে সক্ষম না হইলে এবং দুর্ঘটনার কারণে অনধিক 20 দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকলে উক্তরূপ দুর্ঘটনাকে সামান্য বা মাইনর দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করিয়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফর্ম 27 অনুযায়ী দুর্ঘটনা ঘটিবার অনধিক 2 দিনের মধ্যে সংবাদ প্রদান করিবেন। এখানে সামান্য দুর্ঘটনা হলো ওই দুর্ঘটনাকে আমরা সামান্য বলবো যে দুর্ঘটনার কারণে 2 দিনের বেশি এবং 20 দিনের কম কাজে অনুপস্থিত থাকতে হয়। কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন 2 দিন পর্যন্ত আসতে পারতেছে না, 2 দিনের বেশি
আহত শ্রমিক 48 ঘন্টার মধ্যে কাজে যোগদান করতে সক্ষম না হইলে, 48 ঘন্টা বা তার বেশি যদি হয়ে যায় বা 20 দিন পর্যন্ত এটা হয়, তাহলে এটাকে আমরা সামান্য দুর্ঘটনা বলবো। এবং এই দুর্ঘটনা ঘটার 2 দিনের মধ্যে আমাকে ফর্ম 27 অনুযায়ী কলকারখানায় রিপোর্ট দিতে হবে। সে আবার ফিরে আসলে, যদি সে 20 দিনের মধ্যে ফিরে আসে, তাহলে দ্বিতীয় আবার 27-এর খ অনুযায়ী আবার দেওয়ার বা ক অনুযায়ী দেওয়ার প্রয়োজন নেই, শুধু একটাই নোটিশ যাবে। তবে এই ধরনের দুর্ঘটনাকে মাইনর ইনজুরি বলা হয়। কিন্তু 2 দিনের কম কোনো দুর্ঘটনার কারণে একদিন অনুপস্থিত থাকলো, সেক্ষেত্রে কলকারখানায় নোটিশ দিতে হবে না। এবং এ ধরনের দুর্ঘটনাকে, অনেক দুর্ঘটনা আমরা রেজিস্টারে অন্তর্ভুক্ত করি, যে দুর্ঘটনার কারণে একদিন, হাফ বেলা, 6 ঘন্টা রেস্ট নিতে হয়, আমরা মাইনার হিসেবে রেজিস্টারে তুলি। আসলে এই ধরনের দুর্ঘটনা মাইনার দুর্ঘটনা না, এটা হলো নিয়ার মিস, মানে দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটে নাই। আর মাইনার তখনই হবে যখন সর্বনিম্ন 48 ঘন্টা পর্যন্ত সে কাজে অনুপস্থিত থাকতে বাধ্য হয়, কাজে আসতে পারে না, সেই দুর্ঘটনাকে আমরা মাইনর বলতে পারি। কিন্তু 48 ঘন্টার কম হলে সেটা দুর্ঘটনা না, সেটা হলো মানে নিয়ার মিস অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট হতে পারতো কিন্তু হয় নাই, এটাকে নিয়ার মিস অ্যাক্সিডেন্ট বলা হয়। ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষতিপূরণ দ্বিগুণ হয় আমরা তো জানি, আমরা কিন্তু সপ্তম মধ্যে আলোচনা করতেছি। এখানে শুধু বলা আছে যে বিপজ্জনক কাজগুলো কি, এবং দুর্ঘটনা নোটিশ কোথায় কোথায় দিতে হয়, কোন ধরনের দুর্ঘটনাকে কি নাম দিয়েছে, কোনটা বিপজ্জনক, কোনটা সিরিয়াস, কোনটা ফেটাল, কোনটা মারাত্মক, এবং কোনটা মাইনর, এইগুলো কোনটা নিয়ার মিস দুর্ঘটনা, এগুলো ব্যাখ্যায়িত করছে। কিন্তু এটা ক্ষতিপূরণ কিন্তু এই অধ্যায় না। এই দুর্ঘটনা ঘটলে কি ক্ষতিপূরণ দিতে হবে এটা কিন্তু দ্বাদশ অধ্যায়ে আলোচনা করা আছে। আমরা যখন দ্বাদশ অধ্যায়ে আলোচনা করব, তখন আমরা বলবো যে কোন ধরনের দুর্ঘটনার ক্ষতিপূরণ কি হবে। আমরা দেখবো যে এখন কোন ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষতিপূরণ দ্বিগুণ হয়, এটা ধারা 86 বললে বুঝতে পারবেন। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের শ্রমিক দেখিতে পান যে উহার কোনো ভবন বা যন্ত্রপাতি এমন বিপজ্জনক অবস্থায় আছে যে উহাতে যে কোনো সময় কোনো শ্রমিকের শারীরিক জখম প্রাপ্তির কারণ হইতে পারে, সেক্ষেত্রে তিনি অবিলম্বে তৎসম্পর্কে লিখিতভাবে মালিককে অবহিত করিবেন। মালিক দেখতেছে যে কোনো সময় বিপদ হইতে পারে, তার প্রাণহানি হতে পারে, সে দুর্ঘটনা পতিত হতে পারে, এবং এটা দেখলে সাথে সাথে সে মালিককে লিখিতভাবে জানাবেন। উক্তরূপ সংবাদ প্রাপ্তির পর মালিক যদি 3 দিনের মধ্যে তৎসম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে ব্যর্থ হন, এবং উক্ত ভবন বা যন্ত্রপাতি ব্যবহার করার কারণে কোনো শ্রমিক যদি জখম প্রাপ্ত হন, তাহা হইলে মালিক অনুরূপ জখম প্রাপ্ত শ্রমিককে দ্বাদশ অধ্যায়ের অধীন উক্তরূপ জখমের জন্য প্রদেয় ক্ষতিপূরণের দ্বিগুণ হারে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন। কি এখানে কি বলা হয়েছে, যে মালিক সংবাদ পাওয়ার 3 দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন এবং উক্ত ভবন বা যন্ত্রপাতি ব্যবহার করার কারণে শ্রমিক যদি জখম হন, তাহলে ওই জখমে দ্বাদশ অধ্যায়ে যে ক্ষতিপূরণের কথা বলা আছে তার দ্বিগুণ হারে ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ হলো, যদি শ্রমিকটা মারা যান, তাহলে দ্বাদশ অধ্যায়ের 151 নম্বর ধারা অনুযায়ী তার ক্ষতিপূরণ হলো 2 লাখ টাকা, এবং ডেথ বেনিফিট ধারা 19 তো আছেই। তাছাড়া আবার 151 অনুযায়ী 2 লাখ টাকা। কিন্তু এই ধারা যদি 86-র অধীনে দুর্ঘটনা হয়ে মারা যান, তাহলে ক্ষতিপূরণ হবে 4 লাখ টাকা। ঠিক আছে। এবার আমরা দেখি পেশাগত ব্যাধির তালিকা। পেশাগত ব্যাধি কি? পেশাগত ব্যাধি এটা এটা দ্বিতীয় তফসিলে বলা আছে। দ্বিতীয় তফসিলে পেশাগত ব্যাধির কথা উল্লেখ আছে। ওখানে প্রায় 47টা ব্যাধির কথা বলা আছে পেশাগত ব্যাধি। আমরা এখানে মাত্র 14টা ব্যাধি নিয়ে এসেছি, কারণ বাকিগুলো আমাদের সাথে অতটা সম্পর্কিত নয়। 21 উচ্চ শব্দজনিত বধিরতা, কম্পনজনিত পেশাগত ব্যাধি, এক্স-রে অথবা রেডিয়াম বা অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থজনিত কারণে দৈহিক বিকার, তাপমাত্রা, ঠান্ডা গরম জনিত রোগ, যক্ষা, ভাইরাস জনিত হেপাটাইটিস, রাসায়নিক পদার্থ বা রঙের প্রত্যক্ষ সংস্পর্শে আসার কারণে উদ্ভূত পেশাগত বা স্পর্শজনিত চর্মপ্রদাহ, কম্পিউটার ভিশন সিনড্রোম, মানসিক চাপ, ডিপ্রেশনজনিত পেশাগত ব্যাধি, পেশাগত অ্যালার্জি, শ্বাসকষ্ট। ই ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে হেভি মেটাল বিষক্রিয়া, শব্দ বা আলোক দূষণজনিত মানসিক চাপ, সংক্রমণজনিত নতুন ঝুঁকি, কোভিড-19 অনুরূপ ভাইরাস, ত্বকের ক্যান্সার, স্কিন ক্যান্সার। আচ্ছা, এই যে কালারটা দেখেন, এই কালারটা হলো এই যে 17 নভেম্বর 2025 যে অ্যামেন্ডমেন্ট এসেছে, সেই অ্যামেন্ডমেন্টে এটা নতুন করে সংযুক্ত করা হয়। উচ্চ শব্দজনিত বধিরতা, যারা বয়লার জেনারেটর কাজ করে তারা কিন্তু উচ্চ শব্দে থাকে, ওখানে কাজ করলে বধিরতা হতে পারে, এটা কিন্তু পেশাগত ব্যাধি। এবার আছে কম্পনজনিত পেশার ব্যাধি, কম্পনজনিত পেশাগত ব্যাধি, এক্স-রে অথবা রেডিয়াম বা অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থজনিত কারণে দৈহিক বিকার। অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, মেডিকেলে কিন্তু এক্স-রে মেশিন আছে, সেখানে কাজ করার ক্ষেত্রে এরকম
পেশাগত ব্যাধি হতে পারে। তাপমাত্রা ঠান্ডা গরম জনিত রোগ, যক্ষা হতে পারে। ভাইরাস জনিত হেপাটাইটিস, রাসায়নিক পদার্থ বা রঙের প্রত্যক্ষ সংস্পর্শে আসার কারণে উদ্ভূত পেশাগত বা স্পর্শ জনিত চর্মপ্রদাহ। কম্পিউটার ভিশন সিনড্রোম, কম্পিউটার সারাদিন তাকায় কাজ করে, চোখের সমস্যা হতে পারে। পেশাগত ব্যাধি, মানসিক চাপ, ডিপ্রেশন পেশাগত ব্যাধি। পেশাগত অ্যালার্জি, শ্বাসকষ্ট। ইওএস ম্যানেজমেন্ট, যারা হলো যে মানে ওয়েস্টেজ নিয়ে কাজ করে, ম্যানেজমেন্ট করে, ওইখানে কাজ করতে গিয়ে যদি হেভি মেটাল জনিত বিষক্রিয়া আক্রান্ত হয়, শব্দ আলোক দূষণ জনিত মানসিক চাপ, সংক্রমণ জনিত নতুন কোনো ঝুঁকি, কোভিড-19 বা ত্বকের ক্যান্সার, এই জাতীয় ব্যাধি পেশাগত ব্যাধি। এখন আমরা শুধু জানি যে দুর্ঘটনা ঘটলেই আমরা নোটিশ দেই এবং দুর্ঘটনা ক্ষতিপূরণ দেই, কিন্তু পেশাগত ব্যাধির ক্ষেত্রেও কিন্তু সেম বিধান রয়েছে। এই সপ্তম অধ্যায় পেশাগত ব্যাধি যে বলা হয়েছে প্রায় 47টা, এই 47টা দেখে নেবেন, তফসিল খতে বলেন সব দেওয়া আছে তফসিল 2-তে। আমি এখানে মাত্র 14টা নিয়ে এসেছি। এই পেশাগত ব্যাধির যে কোনো একটা আক্রান্ত যদি হন, তাহলে এর সমস্ত খরচ মালিক বহন করবে এবং এর ট্রিটমেন্ট করানো বা আদার্স যে কম্পেনসেশন আছে, এটা কিন্তু দাদা শব্দে বলা আছে, সেটা ওইখান দিয়ে আমাদেরকে পরবর্তী আলোচনা করতে হয়। বাট এটাই নোটিশ যে পেশাগত ব্যাধিতে আক্রান্ত হলে, এই যক্ষা হয়েছে, আমরা প্রেসক্রিপশন করে দিলাম, যাও তুমি টেস্ট করে বাইরে থেকে টেস্ট করে নাও, ওষুধ খাও, না, এর সমস্ত চিকিৎসা খরচ মালিককে বহন করতে হবে। কম্পিউটার ভিশন সিনড্রোম, মানে সে কম্পিউটারে সারাদিন কাজ করে, যে কারণে এই সমস্যাটা তার হয়েছে, সেক্ষেত্রে এই খরচকে, এই ট্রিটমেন্ট করা বা টেস্ট করার খরচ মালিক বহন করবে। এটা আমরা একটু দেখি যে পেশাগত ব্যাধির নোটিশ, এই পেশাগত ব্যাধির নোটিশ আমরা কোথায় কোথায় জানাবো এবং পেশাগত ব্যাধির খরচ কিভাবে বহন করবে। ধারা 82, কতিপয় ব্যাধি সম্পর্কে নোটিশ, মানে পেশাগত ব্যাধির নোটিশ কিভাবে হবে। এই 82-র 1 এবং 2 কিন্তু সংশোধিত, প্রতিস্থাপিত হয়েছে, আগের 2 এর পরিবর্তে নতুন 1-2 আসছে। এই যে নতুন কালার দেখেন, কোন প্রতিষ্ঠানে যদি কোনো শ্রমিক দ্বিতীয় তফসিলে উল্লেখিত কোনো ব্যাধিতে আক্রান্ত হন, দ্বিতীয় তফসিল কোনটা, এই যে দেখাইলাম, এই দ্বিতীয় তফসিলে যে ব্যাধি আক্রান্ত হন, তাহলে কি হবে, তাহলে নিয়োগকর্তা অথবা সংশ্লিষ্ট শ্রমিক বা তাহার মনোনীত কোনো ব্যক্তি, রেজিস্টার চিকিৎসক, পেশাগত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বা অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা পরিদর্শককে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লিখিত নোটিশের মাধ্যমে অবহিত করিবেন এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে 2 কর্মদিবসের মধ্যে রেজিস্টারে লিপিবদ্ধ করিতে হবে। আমাদেরও এটা লিপিবদ্ধ করতে হবে খাতায়। যদি কোনো রেজিস্টার চিকিৎসক, পেশাগত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা কোনো প্রতিষ্ঠানে বর্তমান বা ভূতপূর্ব কোনো শ্রমিককে চিকিৎসাকালে দেখেন যে তিনি দ্বিতীয় তফসিলে উল্লেখিত কোনো ব্যাধিতে ভুগিতেছেন বা ভুগিতেছেন বলিয়া তাহার সন্দেহ হইতেছে, তাহা হইলে উক্ত চিকিৎসক অবিলম্বে একটি লিখিত রিপোর্ট মারফত মহাপরিদর্শককে নিম্নলিখিত বিষয়ে অবহিত করিবেন। কি কি বিষয় অবহিত করবেন? রোগীর নাম, ডাক যোগাযোগের ঠিকানা, রোগীর যে রোগে ভুগিতেছেন বা ভুগিতেছেন বলিয়া সন্দেহ হইতেছে তাহার নাম, যে প্রতিষ্ঠানে রোগী বর্তমানে কাজ করিতেছেন বা সর্বশেষ কাজ করিয়াছেন তাহার নাম, ঠিকানা। 2 প্রধান পরিদর্শক কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট মালিক উক্তরূপ পেশাগত ব্যাধিতে আক্রান্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকের চিকিৎসা ব্যবস্থা করিবেন। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলছেন। এখানে বলছেন যে পেশাগত ব্যাধিতে দ্বিতীয় তফসিলে বলা আছে, ওই ব্যাধিতে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে এর দায়িত্ব শুধু ওই শ্রমিকের একার না, শ্রমিক অথবা তাহার কোনো মনোনীত কোনো ব্যক্তি অথবা যিনি ট্রিটমেন্ট করছেন যে চিকিৎসক, সে যে কেউ হোক, একজন না একজন এটা জানাতে হবে, রিপোর্ট করতে হবে। কোথায় রিপোর্ট করবে? মহাপরিদর্শককে লিখিত আকারে জানাতে হবে। এবং এটাও হতে পারে যে দেখেন এখানে একটা কথা বলা আছে, অন্যান্য সংস্থা প্রতিষ্ঠানের বর্তমান এবং বা ভূতপূর্ব কোনো শ্রমিককে, মানে ভূতপূর্ব মানে কি, আগে ছিল এখন নাই, মানে কোনো শ্রমিক প্রতিষ্ঠানে আগে চাকরি করত 2 বছর আগে, কিন্তু এখন চাকরি করে না, কিন্তু এই রোগটা হয়েছে তার পেশাগত কারণে, ওই 2 বছর আগে যে চাকরি করেছে, যে পেশায় ছিল, সেই পেশার কারণে হয়েছে। ডাক্তার যদি এমনও ডাক্তার মনে করেন যে ওই পেশার কারণে হয়েছে, মানে ভূতপূর্ব কোনো শ্রমিককে চিকিৎসা করে দেখেন যে তিনি দ্বিতীয় তফসিল উল্লেখিত কোনো ব্যাধিতে ভুগিতেছেন বা ভুগিতেছেন বলিয়া তার সন্দেহ হয়, তাহা হইলে উক্ত চিকিৎসক অবিলম্বে একটি লিখিত রিপোর্ট মারফত মহাপরিদর্শক লিখিত আকারে বিষয়টি অবহিত করিবেন। আচ্ছা, জানালো। এবার মহাপরিদর্শক কি করবে সেটা আমরা সামনে দেখি। কোন মালিকের নিকট যদি এরূপ প্রতীয়মান হয় অথবা তিনি জ্ঞাত হইতে পারেন যে প্রতিষ্ঠানে কোনো শ্রমিক আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত কোনো ব্যাধিতে আক্রান্ত, তাহা হইলে প্রতিষ্ঠানের মালিক অথবা সংশ্লিষ্ট শ্রমিক অথবা তৎকর্তৃক নির্দিষ্ট কোনো ব্যক্তি মধ্যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে উফার 29 অনুযায়ী নোটিশ মারফত পরিদর্শককে অবহিত করিবেন। 1 2 উপবিধি 1 এর অধীন
অবহিত হইবার পর পরিদর্শক উক্ত শ্রমিককে জেলা সিভিল সার্জনের নিকট পরীক্ষার জন্য প্রেরণ করিবেন। সিভিল সার্জন উক্ত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করিয়া একটি প্রতিবেদন মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের নিকট প্রদান করিবেন। পরিদর্শক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালিকের নিকট প্রদান করিবেন। এই বিধির অধীন পরীক্ষার সকল ব্যয় মালিক বহন করিবেন। এখন আমরা মানে যে আক্রান্ত সে অথবা তার কোনো প্রতিনিধি অথবা চিকিৎসক কোনো না কোনোভাবেই যেন মহাপরিদর্শককে অবহিত করে, অথবা মালিক যদি জেনেও থাকে যে আমার এই রোগী বা আমার এই শ্রমিক এই রোগে আক্রান্ত, তাহলে মালিকের দায়িত্ব হবে এর নিজ খরচে টেস্ট করানো এবং পরীক্ষা নিরীক্ষা করে তার ট্রিটমেন্ট শুরু করে দেওয়া। অথবা শ্রমিক যদি কোনো শ্রমিক জানায় সে মহাপরিদর্শককে জানাবে, সে কি করবে সিভিল সার্জনকে জানাবে এবং সিভিল সার্জন এটাকে পরীক্ষা করবে এবং পরীক্ষা করে একটা রিপোর্ট হলো মালিককে দেবে আর একটা মহাপরিদর্শককে দেবে, এবং মহাপরিদর্শক মূলত মালিকের সাথে যোগাযোগ করে ওই শ্রমিকের ট্রিটমেন্টের সমস্ত ব্যয়ভার বহনের জন্য মালিকের সাথে কথা বলে ব্যবস্থা করবে। দুর্ঘটনা বিধি সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদানের ক্ষমতা। সরকার যদি দেখেন কোনো একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে অথবা কোনো একটা প্রতিষ্ঠান থেকে পেশাগত ব্যাধি বেশি বেশি করে পেশাগত ব্যাধি বের হয়ে আসতেছে, তাহলে সরকার ইচ্ছা করলে ওই প্রতিষ্ঠানে তদন্ত করতে পারেন, ইনভেস্টিগেশন করতে পারেন। আমরা একটু পড়ে দেখি কি লেখছে। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, প্রজ্বলন, অগ্নিকাণ্ড বা সবেগে পানি প্রবেশ অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটে, অথবা যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দ্বিতীয় তফসিলে উল্লেখিত কোনো ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয় বা দিয়েছে বলিয়া সন্দেহ হয়, এবং সরকার যদি মনে করেন যে উক্তরূপ দুর্ঘটনা বা ব্যাধির উদ্ভবের কারণ তৎসম্পর্কিত পরিস্থিতি সম্বন্ধে আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সরকার যে কোনো যোগ্য ব্যক্তিকে উক্তরূপ তদন্ত করিবার জন্য নিযুক্ত করিতে পারিবেন। 2 নম্বরে, উক্ত তদন্তকারী ব্যক্তি কোনো সাক্ষীর উপস্থিতি, দলিল বা অন্য কোনো বস্তু পেশ নিশ্চিত করার প্রয়োজনে এহদা সংক্রান্ত দেওয়ানি কার্যবিধির অধীন দেওয়ানি আদালতের সকল ক্ষমতা থাকিবে, এবং কোনো ব্যক্তিকে তদন্তের উদ্দেশ্যে কোনো সংবাদ দেওয়ার জন্য তিনি নির্দেশ দিলে সে ব্যক্তি দণ্ডবিধি ধারা 176 অর্থে উহা করিতে আইনগত বাধ্য বলিয়া গণ্য হইবেন। তাহলে কি হবে, সরকারি কর্মকর্তা ইনভেস্টিগেশন করতে পারবে, এবং ইনভেস্টিগেশনের জন্য যদি তার সাক্ষীর প্রয়োজন হয়, কাগজপত্রের প্রয়োজন হয়, দলিল দস্তাবেজের প্রয়োজন হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের যে কোনো ব্যক্তি সেটা দিতে বাধ্য থাকবে। এবং এটা দিতে বাধ্য করার জন্য আপনাকে দণ্ডবিধির 176 নম্বর ধারা ওখানে প্রয়োগ করতে পারবেন। আমরা পরে দেখবো 176 নম্বর ধারায় কি 176 নম্বর ধারায় কি বলা আছে সেটা পরে দেখবো। তদন্তের প্রয়োজনে উক্ত তদন্তকারী এই আইনের অধীন কোনো পরিদর্শকের যে যে ক্ষমতা তাহার প্রয়োগ করা প্রয়োজন বলিয়া মনে করেন তাহা তিনি প্রয়োগ করিতে পারিবেন। 3. তদন্তের প্রয়োজনে উক্ত তদন্তকারী এই আইনের অধীন কোনো পরিদর্শকের যে যে ক্ষমতা তাহার প্রয়োগ করা প্রয়োজন বলিয়া মনে করেন তাহা তিনি প্রয়োগ করিতে পারিবেন। 4. তদন্তকারী ব্যক্তি সরকারের নিকট তাহার রিপোর্ট পেশ করিবেন এবং এই রিপোর্টে দুর্ঘটনার কারণ এবং তৎসম্পর্কিত পরিস্থিতি লিপিবদ্ধ করিবেন, এবং এতদা বিষয় তাহার এবং অ্যাসেসরের কোনো মন্তব্য থাকলে তাহাও তিনি ব্যক্ত করিতে পারিবেন। সরকার তৎকর্তৃক নির্ধারিত সময় পন্থায় উক্ত রিপোর্ট প্রকাশ করিবেন। এখন তদন্তকারী কর্মকর্তা মানে তার তদন্তের সাপেক্ষে তদন্তের সাপেক্ষে দণ্ডবিধির 176 প্রতিষ্ঠানে প্রয়োগ করিতে পারিবেন। 176 বলা আছে, ধারা 176 কি বলা আছে একটু দেখি। এটা হচ্ছে প্যানেল কোড 167। এখানে তথ্য গোপন করার যে শাস্তি সেটা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি সিম্পল ইনফরমেশন গোপন করে থাকেন তাহলে তার সাজা হলো 1 মাস কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আরেকটা বলা আছে, যদি কেউ সিরিয়াস কোনো ইনফরমেশন গোপন করে থাকেন, যেমন ডেথ বা অ্যাক্সিডেন্টাল ইনফরমেশন, তাহলে তার সাজা হবে 6 মাস জেল, 5000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। যখন ইনভেস্টিগেশনে যাবেন, সেইখানে যে প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা যদি কোনো তথ্য বা দলিল বা দস্তাবেজ গোপন করেন তাহলে সেই ব্যক্তির জন্য এই সাজাটা অ্যাপ্লিকেবল হবে। বিধি 87, কতিপয় কাজে নারীগণের নিয়োগে বাধা নিষেধ। ধারা 39, 40 এবং 42 বিধানাবলী কিশোর শ্রমিকের জন্য যেমন প্রযোজ্য নারী শ্রমিকের জন্য তেমনই প্রযোজ্য।
আপনি তৃতীয় অধ্যায় যাবেন। তৃতীয় অধ্যায় আসে কিশোর শ্রমিকে নিয়োগ নিষেধ, বাংলাদেশ শ্রম আইন 2006 তৃতীয় অধ্যায়। ওই তৃতীয় অধ্যায় বলা আছে যে কিশোর শ্রমিকদেরকে কোন কোন কাজে নিয়োগ দেওয়া যাবে না, এটা ধারা 39, 40 এবং 42 বলা আছে। ওই জায়গাতে 39, 40, 42-এ যে যে কাজের ক্ষেত্রে কিশোর শ্রমিক নিয়োগে নিষেধ আছে, ঠিকভাবে ওই কাজের ক্ষেত্রে নারী শ্রমিকদের নিয়োগে নিষেধ আছে। আলাদা করে না দিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছে যে 39, 40 এবং 42 নাম্বার ধারাটা নারী শ্রমিকের জন্য প্রযোজ্য হবে। এই ছিল মূলত সপ্তম অধ্যায়ের সারমর্ম। সপ্তম অধ্যায় যদি আপনারা ধারা অনুযায়ী পড়ে যান শেষ পর্যন্ত, তাহলে বুঝতে কষ্ট হবে। আমি আশা করি আমি টোটাল অধ্যায়টার সামারি মানে লিঙ্ক অনুযায়ী সাজিয়েছি যে কোনটার সাথে কোনটা সম্পর্কিত, এইভাবে সাজানো হয়েছে। আমার মনে হয় যে আধা ঘন্টা বা হাফ অ্যান আওয়ারের ভিডিওতে আপনি পুরো অধ্যায়টার সামারিটা আপনি বুঝতে পারলেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।